আলাইকুম। আমি মার্জি আহমেদ, প্রভাষক, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, ফুলবাড়ী সরকারি কলেজ, ফুলবাড়ী, দিনাজপুর। গত ক্লাসের ধারাবাহিকতায় সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব বাংলার ইতিহাস পাকিস্তান আমল দ্বিতীয় পর্ব নিয়ে। তাহলে চলো দেখি আজকে আমাদের আলোচনার মধ্যে কোন কোন পাঠগুলো অন্তর্ভুক্ত আছে। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানের বৈষম্য সমূহ, আগরতলা মামলা ও ৬৯-এর গণ অভ্যুত্থান। পূর্ব পাকিস্তানের প্রতি পাকিস্তানের যে বৈষম্য, বলা হচ্ছে যে পাকিস্তান আসলে রাষ্ট্র সৃষ্টি হলো, তারপর থেকেই পশ্চিম পাকিস্তানের শাসক চক্র পূর্ব পাকিস্তানকে উপনিবেশ হিসেবে পরিণত করার জন্য চক্রান্ত করতে থাকে। অচিরেই তারা রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের দু অংশের মধ্যে বৈষম্যের পাহাড় গড়ে ওঠে। এর ফলে পশ্চিম পাকিস্তানের দ্রুত উন্নতি হলেও পূর্ব পাকিস্তান সর্বক্ষেত্রে পিছিয়ে পড়ে। বলা হচ্ছে যে এখানে আমরা দেখব যে তারা কি করেছিল, সর্বদিক দিয়ে আমাদের পূর্ব পশ্চিম পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের একটা বৈষম্য তৈরি হয়েছিল। প্রথমে আমরা দেখি যে রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্যগুলো কী ছিল। বলা হচ্ছে পাকিস্তানি শাসক চক্র পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পঙ্গু করে পশ্চিম পাকিস্তানের মুখাপেক্ষী করে রাখার জন্য বহুবিধ পরিকল্পনা তারা গ্রহণ করেছিল। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাঙালি হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাঙালি প্রতিনিধির সংখ্যা ছিল খুবই নগণ্য। এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তানি শাসকরা জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন দিতেও অনীহা প্রকাশ করেছিল। এবং সর্বশেষ তারা যেটা করে, 1958 সালে সামরিক শাসন জারি করে তারা জনগণকে গণতান্ত্রিক অধিকার পুরোপুরি হরণ করে নেয়। এবং পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থার মূল চালিকা শক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তাগণ। মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে বাঙালি সংখ্যা আসলে খুবই নগণ্য ছিল। এমনকি 1956 সাল পর্যন্ত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা না দেওয়া পর্যন্ত সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাঙালি ছাত্রদের সাফল্য আসলে যথেষ্ট কঠিন ছিল। এমনকি পাকিস্তান সিভিল সার্ভিসের অধিকাংশ কর্মকর্তাই ছিল পাঞ্জাবি, বাকিরা ছিল ভারত থেকে আগত মহাজেরগণ। এবং 1962 সালে একটা পরিসংখ্যান বলছে, 1962 সালে পাকিস্তানের শীর্ষস্থানীয় 954 জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র 119 জন। 69 জন রাষ্ট্রদূতের মধ্যে 7 জনই ছিল পশ্চিম পাকিস্তানের। তাহলে আমরা বুঝতেই পারছি যে আসলে রাজনৈতিক ও প্রশাসনিক বৈষম্য কত বেশি ছিল। এরপর আমরা দেখব অর্থনৈতিক বৈষম্য। আমি তোমাদের এখানে কিছু চিত্র দিয়েছি, তোমরা এখান থেকে খেয়াল করলে দেখতে পাবে যে অর্থনৈতিক বৈষম্যটা কী পরিমাণ ছিল। এছাড়াও সামরিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক শাসনের চিত্র খুবই করুণ ছিল। বলা হচ্ছে সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল একেবারেই নগণ্য। প্রথম থেকে তারা বাঙালিদের সামরিক বাহিনী থেকে দূরে রাখার নীতি গ্রহণ করেছিল। সামরিক বাহিনী নিয়োগের ক্ষেত্রে যে কোটা পদ্ধতি অনুসরণ করা হয় তাতে 60% বাঙালি, 35% পাঠান এবং মাত্র 5% পশ্চিম পাকিস্তানের অন্যান্য অংশ ও পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারণ করা হয়েছিল। এছাড়াও আমরা দেখব যে সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রেও বাঙালিদের প্রতি কখনোই কোনো সুবিচার করা হয়নি। উভয় অংশের ব্যবধান হাজার মাইলের ঊর্ধ্বে থাকায়ও এই দুই অংশের অধিবাসীর মধ্যে আসলে ধর্ম ছাড়া অন্য কোনো মিল ছিল না, যেটা আমি আগে লেকচারেও বলেছি। সামাজিক আচার আচরণ, খাওয়া দাওয়া, চাল চলন, পোশাক পরিচ্ছদ, কথাবার্তায় পশ্চিম পাকিস্তানিদের সাথে পূর্ব পাকিস্তানের আসলে ঘোরতর অমিলই ছিল। এমনকি পশ্চিম পাকিস্তানিরা মনে করতো যে বাঙালিরা ছিল কি হিন্দু ঘেঁষা মুসলিম। দুই অঞ্চলের ভাষা সংস্কৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। বলা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক কারণে পূর্ব বাংলার জনগণের সাথে অবাঙালিদের এক বিরাট ব্যবধান গড়ে ওঠে, যা স্বাধিকার তথা স্বাধীনতা আন্দোলনেরই পরোক্ষভাবে ইন্ধন জুগিয়েছিল। এছাড়া আমরা দেখি যে পূর্ব পাকিস্তান কখনো অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংক সহ সকল ব্যাংক, বিমা সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের সকল সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। ফলে সহজে পূর্ব পাকিস্তানের সকল অর্থ পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেত।
এবং পূর্ব পাকিস্তান তার প্রয়োজনীয় অর্থের জন্য কি ছিল, পশ্চিম পাকিস্তানের উপর নির্ভর ছিল। শিক্ষাক্ষেত্রেও আমরা দেখব বাঙালিরা কী হয়েছিল, বৈষম্যের শিকার হয়েছিল। পূর্ব পাকিস্তানের শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ ছিল অতি নগণ্য। 1955 থেকে 1967 সালের মধ্যে শিক্ষা খাতে মোট বরাদ্দের মধ্যে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 2984 মিলিয়ন রুপি এবং পূর্ব পাকিস্তানের জন্য ছিল মাত্র 797 মিলিয়ন রুপি। উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য কলম্বো পরিকল্পনা, ফোর্ড ফাউন্ডেশন, কমনওয়েলথ এইড ইত্যাদি নানা ধরনের বিত্তীয় অর্থসাহায্যের অধিকাংশ সুযোগ সুবিধা ছিল পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া। বলা হচ্ছে যে একই রাষ্ট্র ও ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানিদের প্রতি পশ্চিম পাকিস্তানিদের আচরণ ছিল কি বিমাতাসুলভ। তাদের এই বিমাতাসুলভ আচরণেই পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তানিদের মনে প্রচণ্ড গণবিক্ষোভের সৃষ্টি করেছিল। আর এই বিক্ষোভের ফলশ্রুতিতে হলো বাঙালির মুক্তির সংগ্রাম। আসলে প্রথমে বৈষম্য থেকে শুরু, তারপরে স্বাধিকার আন্দোলন এবং সবশেষে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যার সূচনা আসলে হয়েছিল এই বৈষম্যের হাত ধরে। এরপর আমরা আলোচনা করব আগরতলা মামলা নিয়ে। বলা হচ্ছে যে 1968 সালে আগরতলা মামলা ছিল আইয়ুব খানের শাসনামলে সর্বাপেক্ষা ঘৃণ্য ও প্রহসনমূলক ঘটনা। 6 দফা আন্দোলনের জনপ্রিয়তায় আইয়ুব সরকার শঙ্কিত হয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টায় কী করেন, 1968 সালে আগরতলা মামলা দায়ের করেন। আমরা চিত্র দেখতে পাচ্ছি যে আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলখানা থেকে ট্রাইব্যুনালে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা 1968 সাল। বলা হচ্ছে 1968 সালের জানুয়ারি মাসে আইয়ুব সরকার শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করে 35 জন বাঙালি সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক একটি মামলা দায়ের করে, যা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলার আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। 1968 সালে 18 জানুয়ারি মামলার অধীনে চূড়ান্তভাবে প্রণীত আসামিদের একটা তালিকা করা হয়, যার প্রধান আসামি ছিলেন কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এছাড়াও অন্যান্য উল্লেখযোগ্য আসামি ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন, স্টুয়ার্ড মুজিবুর রহমান, প্রাক্তন এল.এস. সুলতান উদ্দিন আহমেদ, এল.এস. নূর মোহাম্মদ, আহমেদ ফজলুর রহমান, ফ্লাইট সার্জেন্ট মফিজুল্লাহ। আরও ছিলেন মোহাম্মদ আলী রেজা, ক্যাপ্টেন খুরশিদ উদ্দিন আহমেদ এবং লেফটেন্যান্ট আব্দুর রউফ, সার্জেন্ট শামসুল হক, মেজর শামসুল আলম ব্যক্তিগণ। বাকি মামলার বিচার পরিণতি তোমরা এগুলো একটু দেখে নিবে। এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল সেসব ব্যক্তিবর্গের ছবি তোমরা দেখতে পাচ্ছ। বলা হচ্ছে যে আগরতলার এই মামলার কী করে বাঙালিদের জাতীয়তাবাদী চেতনার স্ফুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বলা হচ্ছে যে উদ্দেশ্যে আইয়ুব সরকার আগরতলা মামলা দায়ের করেছিল তা আসলে সফল হয়নি, বরং এটি উল্টা কী হয়, আইয়ুব সরকারের জন্য বুমেরাং হয়ে দেখা দেয়। কারণ এই মামলা দায়েরের পরে মাওলানা ভাসানী কী করেন, শেখ মুজিবের সাহায্যে এগিয়ে আসেন এবং বাঙালি স্বার্থের মুখপাত্র হিসেবে শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃত হয়েছিলেন। এবং এর ফলশ্রুতিতেই ছাত্রদের 11 দফা আন্দোলন ও গণঅভ্যুত্থান সংগঠিত হয়, যা ধীরে ধীরে জাতীয়তাবাদী আন্দোলনের রূপ লাভ করেছিল। এবং ঐতিহাসিক আগরতলা মামলা বাঙালিদের স্বাধীনতার দিকে ধাবিত হতে অনুপ্রাণিত করেছিল। এরপর আমরা আলোচনা করব 69-এর গণঅভ্যুত্থান নিয়ে। বলা হচ্ছে যে পাকিস্তানের দীর্ঘ 23 বছরের দুঃশাসনে 1969 সালে পাকিস্তানিদের জন্য সংকটের ও পূর্ব বাংলা জনগণের জন্য একটা সম্ভাবনার বছর হিসেবে পরিগণিত হয়ে আছে। আইয়ুব বিরোধী আন্দোলন শুধু পূর্ব পাকিস্তান না, পশ্চিম পাকিস্তানের জনগণও কী হয়, আইয়ুব বিরোধী আন্দোলনে একতাবদ্ধ হয়েছিল। বলা হচ্ছে যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে 1969 সালে 6 দফা 11 দফা দাবির ভিত্তিতে আইয়ুব সরকারের বিরুদ্ধে যে তীব্র গণ আন্দোলন সূচিত হয় তাই ইতিহাসে 69-এর গণঅভ্যুত্থান নামে পরিচিত।
আইয়ুব খান তার শাসন আমলকে 1958 সালে আইয়ুব খান ক্ষমতায় আসে এবং 68 সালে 10 বছর পূর্তি উপলক্ষে কী করে একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করলে পাকিস্তানের দুই অংশেই আইয়ুব বিরোধী আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে। এই সময় 1968 সালে শেখ মুজিবুর রহমান ও মাওলানা ভাসানীর নেতৃত্বে আইয়ুব বিরোধী আন্দোলন পুরো পাকিস্তানে আইয়ুব বিরোধী আন্দোলনের ঢেউ লাগে এবং আইয়ুব খান কী হয়, আইয়ুব বিরোধী আন্দোলন পূর্ব পশ্চিম পাকিস্তানে একসাথেই শুরু হয়। বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবি এবং ছাত্রদের 11 দফা এটিকে একত্রিত করে আন্দোলন আরও দুর্বার হয়ে ওঠে। এবং এই সময় আমরা দেখব যে এই আন্দোলনের সাথে শুধু সচেতন সমাজ নয়, ছাত্র, রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবীরা শুধু নয়, কৃষক, শ্রমিক ও সাধারণ জনতাও কী হয় এই স্বাধিকার আন্দোলনের জন্য একাত্মতা ঘোষণা করে। তো 69 গণঅভ্যুত্থানের উল্লেখযোগ্য ঘটনাবলীর মধ্যে যে 18 জানুয়ারি পুলিশ যখন হরতাল পালন করা হয় সেই সময় পুলিশি নির্যাতনে 20 জানুয়ারি ছাত্রনেতা আসাদুজ্জামানকে হত্যা করা হয় এবং এর প্রতিবাদে 22, 23 ও 24 তারিখে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছিল। এবং 24 তারিখেই 1969 সালে 24 জানুয়ারি সারা দেশে কী হয়, সর্বস্তরের মানুষ হরতাল পালন করে। এছাড়াও 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় এবং এর প্রতিবাদে 16 ফেব্রুয়ারি আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং এই আন্দোলন চূড়ান্ত পরিণতি পায় 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকে যখন বেলুন চার্জ করে হত্যা করা হয়। আর এরপরেই এই আন্দোলনের মানে তীব্র আকার ধারণ করে এবং আইয়ুব খান বিরোধী দলের নেতাদের নিয়ে যখন গোল টেবিল বৈঠকের আহ্বান করলে বিরোধী দলের নেতারা তা প্রত্যাখ্যান করেন। এখন আমরা দেখি যে এই যে 1969 যে গণঅভ্যুত্থান এর ফল কী ছিল। বলা হচ্ছে যে 1969 সালে গণঅভ্যুত্থান আসলে কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং পাকিস্তানিদের যে স্বৈরশাসক চক্রে দীর্ঘ 22 বছরের দুঃশাসন তারই ফলশ্রুতি ছিল এই 1969-এর গণঅভ্যুত্থান। এর ফলে আগরতলা ষড়যন্ত্র মামলার অবসান হয়েছিল এবং পাকিস্তানের স্বৈরশাসনের আইয়ুব মোনায়েমের পতন ঘটে এবং শেখ মুজিবুর রহমান একজন নেতা থেকে আসলে সবার জনসাধারণের প্রাণপ্রিয় নেতা হয়ে ওঠেন এবং 1968 সালের আগরতলা মামলায় তাকে অভিযুক্ত করা হলে তার মুক্তির দাবিতে জনগণ সোচ্চার হয়ে ওঠে এবং 1969 সালের 22 ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়। মানে 1969 সালে 22 ফেব্রুয়ারি তাকে মুক্তি দেওয়া হয় এবং 23 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে এবং যথারীতি এই সকল ঘটনা বলি ধারাবাহিক ঘটনা বলি আমাদেরকে এক স্বাধীন সার্বভৌম মানে একটা আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছিল, যার ফলশ্রুতি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বলা হচ্ছে যে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত যে কোনো আন্দোলন সংগ্রামের ইতিহাসে 69-এর গণঅভ্যুত্থান ছিল সবচেয়ে ব্যাপক ও গণসম্পৃক্ত আন্দোলন। বাংলার জনগণ এই আন্দোলনের মাধ্যমে যে জাতীয় চেতনা অর্জন করে তাই কালক্রমে স্বাধীন বাংলাদেশের ক্ষেত্র প্রস্তুত করেছিল। তো স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা আমাদের দ্বিতীয় পত্রের শেষ অধ্যায় নিয়ে আলোচনা করব।